যে অবস্থানগুলো আসলে আমাদের তো পক্ষ বিপক্ষগুলোর উপরে নির্ভর করে আমরা কোনটার প্রতিবাদ করব কোনটার করব না আসলে কিভাবে। তো সেই সময় যদি এগুলো প্রতিবাদ করা হতো যে গণমাধ্যমের উপর আঘাত সেটা যে পক্ষ থেকে হোক না কেন, আমার মনে হয় সেখানে সে আমাদের কিছু কিছু জায়গায় নীরবতা, যেহেতু আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ঘরানা আদর্শের সঙ্গে থাকি, পক্ষ বিপক্ষ সেভাবে নির্ধারিত হয়। সুতরাং আমাদের সেই কারণে তখন অনেকে আমরা নিশ্চুপ ছিলাম, এখন আমরা প্রতিবাদ করছি, কিংবা তখন কেউ প্রতিবাদ করেছে এখন খুশি হচ্ছে, নিশ্চুপ আছে। তো এগুলোর সঙ্গেও কিন্তু আসলে এই গণমাধ্যমের উপরে যে আঘাতের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত আছে। এবং আমার কাছে মনে হয় যে এখানে প্রথম আলো বা আপনার ডেইলি স্টারকে আলাদা করে দেখাচ্ছে, বরং যে গণমাধ্যমের উপরে যে আক্রমণ সেটিকে আমি দেখতে চাই। এক, দ্বিতীয়ত হলো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই দুটি গণমাধ্যম গত 15 বছরে বিশেষ করে শেখ হাসিনা বিরোধিতা করা থেকে শুরু করে, এটা অভিযোগ ছিল আপনার তখনকার আওয়ামী লীগ সরকারের, যে তারা সরকারের বিরোধিতা করছে, তারা সরকারের বিভিন্ন সংবাদ প্রচার করছে যেটি সরকার পছন্দ করেনি, তাদেরকে অনেকটাই আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়েও সেই দুটো পত্রিকার নিন্দা করেছেন। তাহলে এই আন্দোলনে এই দুটো পত্রিকার একটা বড় ভূমিকা ছিল। তাহলে এখন এই পত্রিকা দুটো কেন বর্তমানে যে আপনার যারা তাদের যাদের মাধ্যমে তারা আক্রমণের শিকার হয়েছে, কেন তারা আক্রমণের শিকার হলো? এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। এক হলো যে প্রথম আলো, ডেইলি স্টার, এক হলো যে তারা মনে করছে তারা যেভাবে সংবাদ চাচ্ছে, যেটা এখন তো একটা অ্যানার্কিজমের নৈরাজ্যবাদ, কেউ কিছু কিছু মানছে না, যে আমার কথাই শুনতে হবে, আমি যা বলছি তাই হতে হবে। যেমন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে, যে আপনার শিক্ষকদের তাদের নিজেরাই আপনার পত্রে লিখে লিখে ঘুরছে শিবিরের নেতা এবং যে রাকসু জিএস। তো সেরকমই যে আমাদের পত্রিকার উপর খবরদারি, নজরদারি এবং মিডিয়ার উপর কর্তৃত্ববাদের যে চেষ্টা, এবং অলরেডি করেছে অনেকাংশে, সেক্ষেত্রে এই দুটো পত্রিকা যে তাদের মতো করে নিউজ হয়তো কোনো কোনো ক্ষেত্রে করছে না। আবার আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে জানাতে চাই যে প্রথম আলো পত্রিকা বিশেষ বিজয়ের মাসে তারা ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন সংবাদ এবং গৌরব গাথা প্রকাশ করে আসছিল, এবং স্পষ্টতই যারা আক্রমণ করেছে তারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, এবং তারা এই বিষয়গুলোকে পছন্দ করেনি। এখন এখন অপোজিট সাইড থেকে কি হচ্ছে খুব ইন্টারেস্টিং দেখুন। একাডেমিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি সেটা হবে কি, যে 5টি জায়গাতে সেদিন রাতে একটা পর একটা আক্রমণ হলো। প্রথম আলো, ডেইলি স্টার, আপনার ছায়ানট, এবং ছায়ানটে একটা স্কুল আছে নানন্দা, আমরা সেটা অনেকাংশে ভুলে গেছি, বলি না, এবং তৃতীয়বারের মতো 32 নম্বর আক্রান্ত হলো। এখন তাহলে আজকে প্রথমবারের মতো আমি খুবই ভালো লেগেছে, ছায়ানট কিন্তু মামলা করছে একমাত্র এই ঘটনার বিপরীতে, যে 300 জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারা মামলা করেছে। আর কোনো, এবং এই যে আমরা আমরা একটা আসলে সংবাদ মাধ্যমে একটা মোড়লিপনা আছে তো, যে আমরা বারবার বলছি প্রথম হলো ডেইলি স্টার উপর আক্রমণ, কিন্তু প্রথম হলো ডেইলি স্টার আসলে বিপরীতে কি করেছে? তারা একটা মামলা পর্যন্ত এখন এখন পর্যন্ত করেনি। দ্বিতীয়ত, যে আচ্ছা, বার্তাগুলো খোদ মামলাটা কি জরুরি? আপনি মামলার কথা বলছেন বারবার। মামলা না যদি সরকার ব্যবস্থা নেয়, যদি সরকার আক্রমণকারীদেরকে ধরতে চায়, সেখানে মামলাটা কি ম্যান্ডেটরি? বিচার আসলে এখানে ধরেন লিগাল বিচারের প্রসঙ্গ যদি আসে তখন তো আপনাকে মামলা করতেই হবে। এখন সরকার কিসের ভিত্তিতে ধরবে? আপনি একজন অপরাধীকে কিভাবে আপনি চিহ্নিত করবেন একটা মামলা না হলে, যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে আপনি কেন একজন মানুষকে ধরবেন যদি আইনগতভাবে বলেন? এই যে তাহলে তো আপনি যে যাকে পারেন তাকে পুলিশে দিবে, তাহলে পুলিশ কেন তাকে অ্যারেস্ট করবে? মানে যে আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা তাকে অ্যারেস্ট করবো কেন? এখন অভিযোগ দাখিল করা, হ্যাঁ, এখন ধরুন সেটি সরকার বাধ্যও করতে পারেন, যে কোনো সব সময় যে আপনার যিনি ভিকটিম তাকে করতে হবে না। বিচার চাইতে হলে আপনাকে অবশ্যই অভিযোগ করতে হবে যে আমি এই অভিযোগের বিচার চাই। দ্বিতীয় হলো যে এখন খোদ সরকার যেখানে বলছে যে আহ, বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী রয়েছে, সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে গোষ্ঠী রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে যে দুটি বড় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছেন তারা বলছেন স্বার্থান্বেষী গোষ্ঠী। হ্যাঁ, স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কিন্তু বলেছেন যেদিন আপনার তারা একটা নোটিশ দিয়েছেন যে আজকে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত হওয়ার কারণে কালকে পত্রিকা বের হবে না। এবং প্রথমবারের মতো এটি অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কাদের দ্বারা আক্রমণের শিকার হলো সেই জায়গাটাই কিন্তু উল্লেখ পর্যন্ত করেননি।
এবং যে স্বার্থান্বেষী মহল এবং উগ্র গোষ্ঠী দুটো কিন্তু আলাদা শব্দ। এখন স্বার্থান্বেষী মহল বলতে কিন্তু অনেক ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এখন তাহলে এই যে তাদেরটা তাগাদ, আমার কাছে মনে হচ্ছে যে তারা মানে তাদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আহ, ভারত কিংবা আপনার অন্য কোনো সংস্কৃতি থেকে তারা একেবারে ধুয়ে মুছে সব সাফ করার মতো করে তারা খুব টেকনিক্যালি একটা অবস্থান দাঁড় করিয়েছে। এবং আরো বলেছেন যে সরকারকে বিপদে ফেলার জন্য গোষ্ঠী এই এই গোষ্ঠী, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী এসব করছে। এখন প্রশ্ন হলো, কেন এই আলাপগুলো আমি পারছি? এই আলাপগুলোর পাড়ার প্রাসঙ্গিকতা হলো যে আসলে আমরা যে কেন কথা বলতে পারছি না, সংগত একটা মূল জায়গাটা কি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে আমি যেটা কথা বলতে চাই আমাকে তা আমার মতো করে বলতে দেওয়া। আমাকে কথা বলতে দেওয়া মানে এই না যে আচ্ছা আপনি কথা বলেন, আমি আমার মতো করে বলতে পারছি কিনা, সেটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন। হ্যাঁ, এখন যেটা গণমাধ্যমের সবচেয়ে বড় জায়গা সেটাকে এস্টাবলিশ করা। এখন তাহলে আমি আপনার মামলা না হোক, প্রতিবাদ হোক, প্রতিবাদের ধরন কি হবে, প্রতিবাদের ভঙ্গি কি হবে, প্রতিবাদের ভাষা কি হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, তাহলে এই যে ভারতের সংশ্লিষ্টতা এবং ভারত বিরোধিতা, এখন কেনই আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের এই ভারত বিরোধিতার জায়গাটাই যেতে হচ্ছে, এবং যারা আক্রমণ করছে তাদের পক্ষ একভাবে পরোক্ষভাবে তাদের পক্ষে দাঁড়াতে হচ্ছে। এবং আরও খুব গুরুত্বপূর্ণ, আজকে আমরা দেখেছি ডেইলি স্টোরের সম্পাদক তিনি বলছেন যে তারেক জিয়াকে কেন্দ্র করে যে আপনার আমরা দেখেছি যে স্পিচ দিয়েছেন, যে আমরা মনে করি যে হুবহু এরকম না হলে যে তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ থাকবে, সেখানে অনেক বেশি ফ্রিডম অফ এক্সপ্রেশনের চর্চা হবে। এখানে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের যে গণমাধ্যম থেকে আমরা সবাই যে ভুলটা করছি, আমরা বারবার এই 15 বছরের ইতিহাসটা আনছি, কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু 15 বছরের না। আমরা কিন্তু বিএনপির আমলেও হাওয়া ভবন বলেন, সে আপনার আপনার আহ, রমনার বটমূলে বোমা হামলা বলেন, আমরা উদীচী সমাবেশে বোমা হামলা বলেন, সেই নেত্রকোনা সিনেমা হলে আক্রমণ বলেন, এবং 63-64টি জেলা একই সময় বোমা হামলা বলেন, সবকিছু কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসেরই অংশ। সুতরাং আমরা এমন করে এখন আমরা খুব এটা খুব আমরা একাডেমিকভাবে যেটা বলি, খুব পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট ঘটনাগুলো, ইতিহাসকে আমরা বারংবার হয়তো মনে আসে, মনে দাগ কাটে, কিন্তু মানে এই না যে আমাদের আগের ইতিহাসটাকে আসলে আমাদের খারিজ করে দিতে হবে। সুতরাং আমি কার কাছে কি চাচ্ছি এবং কেমন করে চাচ্ছি, এবং অনেকেই আমি দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বক্তব্যকে অনেকটাই বলছে আগেই সমাপনের বক্তব্য। তাহলে এটি কিন্তু আমি ডেইলি স্টার প্রথম আলোর বিষয়ে বর্ণনা করছেন, এটি সামগ্রিক যে গণমাধ্যমের যে এক ধরনের একটা কাপাকাপির মতো অবস্থা, সেটিকে ইন্ডিকেট। এখন দেখুন, তাহলে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে আক্রমণের আক্রমণের মূল যদি স্লোগানই হয় ভারত এবং আম, আওয়ামী লীগ, কিংবা ভারতের বিশেষ করে ভারতকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারের যে বিষয়টি, যে তারা যে বিষয়গুলো এসেছে, যে তারা একটা গোষ্ঠীর পারপাস আছে, তারা তারা হাদিকে ঠিকমতো উপস্থাপন করেনি। তো এই জায়গাগুলোতে স্পষ্ট যে তাহলে এই দুটো দুটো দিক আছে। এখন আমি কোন বয়ানের ক্ষেত্রে, আবার বয়ানকেও ঠিক এন্ডোর্স করার ক্ষেত্রে আমি কি কি করছি, অ্যাক্টরস, আমাদের থেকে অ্যাক্টরগুলো কি কি হচ্ছে, হ্যাঁ অ্যাকশনগুলো, আমি অ্যাক্টরস। তাহলে দেখুন, যারা আক্রমণ করেছে, যে উপলক্ষে করেছে এবং যে কেন্দ্রিকতা করেছে, আমি মনে করি এখন সংবাদ মাধ্যমের অবস্থান এবং তাদের বক্তব্য তাদের সে আগ্রাসী মনোভাবকে আবার চাঙ্গা করছে, একভাবে সমর্পণের একটা রাজনীতি হচ্ছে। তাহলে এখন এখন যে প্রশ্নটা মূল জায়গা, যে কেন এই 15 বছরে বা এই আন্দোলনের একটা বড় ভূমিকা এই দুটো প্রতিষ্ঠান এবং মিডিয়া হাউস থাকলেও এখন তারা আক্রমণের শিকার হচ্ছে। আপনাকে, আমাকে, সবাইকেই মনে রাখতে হবে আসলে আমাদের শত্রু মিত্রগুলো চেনা খুব জরুরি। আমাদের আসলে এই যে আমরা পক্ষ বিপক্ষ বলি, আমাদের আন্দোলন, আমাদের কার সময় আমরা কোথায় গিয়ে বিরোধিতা করব, কোথায় গিয়ে আমরা প্রতিবাদ জানাবো, সেগুলো খুবই রাজনৈতিক আমাদের অ্যাকশন। আমাদের সবার জন্য সে অ্যাকশনগুলো সমান হয় না, যে কারণে আসলে এই যে এই আমার মতো করে আমি যাকে বন্ধু ভাবছি, আমি মনে করছি সে সবসময় আমার পারপাস সার্ভ করবে, সে সবসময় আমার সঙ্গেই থাকবে। এবং আমার মনে আছে 2017 বা 18-তে বিবিসিতে আমি একবার কথা বলেছিলাম, যখন হেফাজতে ইসলাম শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ভাঙা নিয়ে তারা আন্দোলন করেছিল। তখন আমি বলেছিলাম যে খোদ দুধ কলা দিয়ে যে সাপ পোষে, সেই সাপ পোষা
সাপ এখন নিচের ঘরেই। এখন সেটা নিয়ে বিবিসি কিন্তু বড় হেডলাইনও করেছিল। তো এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা যে কোনো রাজনৈতিক দল কিংবা যে কোনো মিডিয়া হাউস, আপনি যাকে দুধ কলা দিয়ে পুষবেন, সেটি যদি আপনার দাঁত থাকে, বিষ থাকে, সেটা আপনাকে ছোবল দিবে। সুতরাং জি। আমরা, আহ, জি বলেন, জি, আপনি শেষ করেন। আমরা, জি, এখন আহ, এই যে একটা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, প্রথমে আগে এটি আমাদের খোলাসা করতে হবে। এই যে এখন জি। ইন্ডিয়া কেন অ্যালার্জি, অ্যান্টি ইন্ডিয়া বিষয়টি কেন আসছে, সেটা প্রথম আলোর বিরুদ্ধে হোক, সেটা ডেল স্টারের বিরুদ্ধে হোক, সেটা যে কোনো বিরুদ্ধে, অ্যান্টি ইন্ডিয়াকে কেন্দ্র করে যে হামলাগুলো হচ্ছে, এটি স্পষ্টভাবে বলতে হবে এটি একেবারে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিষয়। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই অ্যান্টি ইন্ডিয়া ফিলিংসের মূল জায়গাটি হলো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির অবস্থান। কারণ তারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি এখন পর্যন্ত, এবং সেটিকে আড়াল করে আবার ভারতকে আনছেন। ভারতের, অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু ভারত বিরোধিতা আর ভারতের আধিপত্য বিরোধিতা কোনোভাবে এক বিষয় নয়। কারণ আমার নেইবারশে আমাদের ভৌগোলিকতা এমনভাবে আষ্টেপৃষ্ঠে আমরা ভারতের সঙ্গে জড়িত আছি যে সেখানে আসলে ভারতের আধিপত্যের চিহ্নিত জায়গাগুলোকে নিয়ে আমরা কথা বলবো, আমরা নেগোসিয়েশনের জায়গা তৈরি করবো, আমরা সেটা প্রোটেস্ট করব। কিন্তু কখনোই এই যে দিল্লি না, আহ, আপনার ঢাকা, ঢাকা যেটি আমরা দেখেছি হাতিবাজার থেকে উঠে এসেছে, সেটি আমি স্পষ্টভাবে বলতে চাই যে সেটা একেবারে আহ, মূল জায়গা হলো একাত্তরের মুক্তিযুদ্ধ, এবং যেটা আমাদের ভারতের সঙ্গে একটা বড় শক্তির মানে যেটা সম্পর্কের একটা মূল শক্তি, সেটা হলো মুক্তিযুদ্ধ। কারণ আপনার আমরা দেখেছি যে বারবার কিন্তু, এবং এই ভারত বিরোধিতার পেছনে আরো যে ঐতিহাসিক আসলে মনস্তত্ত্ব আছে, সেটার সঙ্গে এক ধরনের আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টটা, মানে সেন্সিটিভিটির কাজ করে অনেক 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 জায়গাতে। আমরা ভারত বিরোধিতা বলতে হিন্দু বিরোধিতাকে নিয়ে যাই, আমরা ভারত বিরোধিতা বলতে মুক্তিযুদ্ধের বিরোধিতা, মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা বলতে ভারত বিরোধিতা যায়। এই যে ইন্টার সেকশনালিটির সঙ্গে আসলে এই এই পুরো সেন্টেন্সটার সঙ্গে অনেকগুলো ইন্টারসেকশনাল এজেন্ডা জড়িত। জি। আহ, এখন আমরা এই পরিবর্তনগুলো দেখলাম, আপনিও নিজেও ব্যাখ্যা করলেন যে কেন তারা এখনো মামলা করেনি। এটা ঠিক আছে, আপনার একটা ব্যাখ্যা আছে। আমাদের দর্শকরাও নিশ্চয়ই এই ব্যাখ্যাগুলো বিবেচনা করে দেখবেন। আহ, কিন্তু আমরা এর পাশাপাশি যে জিনিসটা দেখলাম যে একটা শ্রেণী যারা নাকি মানে এইটা করলো, তাণ্ডবটা করলো, আজকে দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা বলতেছে যে যারা এই দুটো পত্রিকায় এই ধরনের ভাঙচুর চালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তাদেরকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে, এবং আইডেন্টিফাই করতে পেরেছে খুব শীঘ্রই তারা ধরে ফেলবে। এটা আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছে উনি আজকে একটা বলেছেন। ইন্টারেস্টিং হলো, যখন তারা আক্রমণ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর পক্ষ থেকে, তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল, পুলিশের সাহায্য চেয়েছিল। তাহলে পুলিশ তখন কেন এলো না? এবং এখন তারা আইডেন্টিফাই করতে পেরেছে বলে কেন বাহাদুরিটা নিচ্ছে? এই দুটোর মধ্যে আসলে সঙ্গতিটা কোথায়? নাকি সরকার আগে এরা করতে দিয়েছে, এখন মলম দিচ্ছে, নাকি আসলে বিষয়টা কি? আসলে এটাকে আমি সঙ্গতি অসঙ্গতি ডাইকোটমি হিসাবে দেখতে চাই না। এখন দেখুন, খুব ইন্টারেস্টিং, যদি আমি সেই সময় আমাদের প্রধান উপদেষ্টার পরবর্তী দিনে যে আপনার ফেসবুক, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ফেসবুক পেজটি পরিচালিত হয়, সেটি থেকে যদি আমি দেখি, সেটি একটা আরেকবার যদি আমরা দেখি, সেখানে উনি দেখেছেন তিনি অনেক ব্যথিত হয়েছেন, এবং তিনি ইতিমধ্যে দুজন সম্পাদকের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি জানি না সবকিছু শেষ হওয়ার পর পূর্ণ সহযোগিতা বলতে কি বোঝায়, এবং ইতিমধ্যেই কিন্তু সকল জায়গায় এস্টাবলিশড হয়েছে যে এই সরকার একটি সরকারি বিষয় সবকিছু ঘটার পরে একটি বিবৃতি দেয়, এবং কখনো কখনো আমরা দেখেছি উপদেষ্টাদের মধ্যে অনেকেই আবার এটার প্রতিবাদে, প্রতিরোধে এবং এক ধরনের প্রতিবাদ জারি রাখে। জানি না এই প্রতিবাদ কার কাছে, এই অভিযোগ কার কাছে, বিচার কার কাছে চেয়েছেন তারা বিভিন্ন সময়। এখন এই সময়ে এসে আমরা দেখেছি যে ঘটনার 45 মিনিট পরে, প্রায় 45 মিনিট পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, মানে লাইভে, অনেকের লাইভে, এবং পুলিশকে আমরা দেখেছি, কিন্তু পুলিশ কাউকে ছিল খুব বেশি অ্যাক্টিভ হতে দেখা যায় না। এখন হতে পারে যেটি আসলে গত বছরও আমরা যখন আন্দোলন চলছিল তখনও দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় ছিলেন, তারা active হননি, এবং কোথাও মানে শেষের দিকে এসে। এখন এটি হতে পারে
তাদের কোনো আহ, পরিকল্পনার অংশ হতে পারে, আবার হতে পারে তারা যে আপনার মব দেখেছেন সেটিতে আপনারা এক ধরনের একটা কৌশল অবলম্বন করেছেন। হতে পারে আপনার তখন তারা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন যে তারা কি করবেন, সেই দিক থেকে উপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবং আমার কাছে তবে এই সিচুয়েশন সরকার যে পুরোটা সময় নিশ্চুপ ছিল, নিষ্ক্রিয় ছিল, এটা স্পষ্টতই। এখন এই নিষ্ক্রিয়তার রাজনীতি, নীরবতার রাজনীতি আসলে বুঝতে যে খুব বেশি আপনার অভিজ্ঞ হতে তা না। কারণ এই সরকার কিন্তু রাজনৈতিক দলের সরকার না, কিন্তু স্পষ্টত এই সরকারটি রাজনৈতিক সরকার। এবং এই সরকারের নীরবতার রাজনীতি কিন্তু সবসময় না, কোথায় তিনি নীরব থাকবেন, কোথায় তিনি কথা বলবেন, এটা কিন্তু একটা তার রাজনীতির অংশই। সুতরাং পরের দিনই আমরা দেখেছি প্রেস সচিবকে আমরা সবসময় কথা বলতে দেখি, তিনিও কিন্তু তখন সেই সময়টা তার সহকর্মীদের তার সহকর্মীদের উদ্ধার কিংবা তার সহকর্মীদের এরকম একটি আহ, বা আমাদের সকলেরই বেদনাদায়ক দুঃখজনক ঘটনা ঘটছে, সে সময় তিনি কোনো কথা বলেন বা তিনি কাউকে সহযোগিতা করতে পেরেছেন বা করেছেন এরকম কোনো বিষয় আমরা দেখিনি। এবং পরবর্তী দিনেও উনি দুঃখ প্রকাশ করেছেন যে কাউকে তিনি সহায়তা করতে পারেননি। এখন কেন পারলেন না, এই প্রশ্নটি কিন্তু খুব জোরালো প্রশ্ন। সরকার কেন কোনো ভূমিকা নিতে পারলেন না? এটি কি আসলে আহ মানে সত্যিকার অর্থে সেই সময় যে মব ছিল সেটির জন্য পারেননি, না আপনার সরকারের কোনো না কোনো পক্ষকে কিংবা সরকার নিজেই আহ, আমি বলবো না সরকার একটি পরিকল্পনার পার্ট ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে আসলে যেহেতু আমরা অনেকদিন থেকে মানে আম, একটা সেন্স যে বাংলাদেশে এই সময় অনেক কিছু ঘটতে পারে, সেই পরিকল্পনাগুলো কি সরকারের মানে এই সেন্সটাতে সরকারের নিশ্চয় আমার চেয়ে অনেক বেশি আছে, কারণ সরকার সকলের দায়িত্বে আছে। তাহলে নিরাপত্তার জায়গাটাকে আসলে সরকার কতটুকু নিয়েছিল সেই প্রশ্নটি এক। তৃণমূলের সরকারের একমাত্র আমি পদক্ষেপ দেখেছি যে নিরাপত্তার প্রশ্ন বলেছেন প্রার্থীদেরকে আপনার লাইসেন্স দেওয়া অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। তো অস্ত্রের মাধ্যমে কি আসলে সরকার নিরাপত্তার বিষয়টি কি দেখছেন একমাত্র? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন 3 নাম্বার হলো যে কেন এই পুরো সময় সরকার নীরব ছিলেন, মানে এবং সরকার কোনো অ্যাকশন নেয়নি? একমাত্র এই বিষয়ে খুব জোরালো প্রশ্ন করতে পারে যারা, আমরা তো অবশ্যই পারি, এবং যারা সরাসরি আক্রান্ত হয়েছে তাদের দাবিটা সব রাখে যে কেন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না। এখন তবে খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আপনি বলছেন আমরা সবাই দেখতে পাচ্ছি, সরকার বলছে যে অনেক আসামিকে আইডেন্টিফাই করা গেছে। এই আইডেন্টিফাই কিন্তু সামাজিক যোগাযোগ আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগে আমি দেখেছি যে আমাদের একটি ছাত্র হলের একজন নির্বাচিত ছাত্র সংসদেরই একজন নেতা, তার তার ছবি একজন পোস্ট করেছে যে তিনি হামলাটার সঙ্গে যুক্ত আছেন। তাহলে এই কাজ কিন্তু সরকার করছে না, এই কাজগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের লোকজনই একে অন্যকে আধুনিকীকরণ পরিকল্পনার অধীনে অর্জিত এই নির্ভুল অস্ত্রগুলি প্রতিবেশী হুমকির বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরক্ষামূলক অভিযানের জন্য বর্ধিত পরিসর এবং নির্ভুলতা প্রদান করে। এদিকে শোনা যাচ্ছে বিপ্লবী সরকার গঠন হয়েই যাচ্ছে, এমনটা শোনা যাচ্ছে, এবং বিপ্লবী সরকারের দাবিও তোলা হয়েছে। এবং এই দাবি শুরু থেকেই তো যারা জুলাই অভ্যুত্থান ঘটালেন তাদের মুখ থেকে আমরা শুনতে পারছি বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবেন, প্রধানমন্ত্রী কে হবেন, সেগুলো নাকি সব ঠিকঠাক। এ কথা তো সত্য যে 5 আগস্টের পর থেকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির একটা উত্থানের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশের ভূমি তাদের জন্য একটা উর্বর স্থানে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে টার্গেট করা হয়েছে। ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট কিংবা উদয়চিতে যে হামলার ঘটনা ঘটলো, জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটলো, এটি এখন অনেকের মুখ থেকেই উচ্চারিত হচ্ছে। যেমন নিউ এজের সাংবাদিক নুরুল কবির স্পষ্টতভাবে বলেছেন যে তিনি বিশ্বাস করেন এইসব হামলার সরকারের প্রশ্রয় হচ্ছে এবং সরকারের একটি অংশ এর জন্য দায়ী। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক একটি গোষ্ঠী খেলা করছে, এটা নতুন কিছু নয়। ডিপ স্টেটের খেলা চলছে এবং গত কয়েকদিনের যে নানান ঘটনাবলী তার মধ্য দিয়ে আমাদের সামনে যে বাংলাদেশ উপস্থিত হয়েছে, সেই বাংলাদেশের চিত্র এখন সারা
বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেগুলো নিয়ে এখন নানান পর্যায়ে কথাবার্তা হচ্ছে, লেখালেখি হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, নিন্দা জানানো হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানাচ্ছে, তারা সরকারকে সতর্ক করে দিচ্ছে। সাংবাদিক নির্যাতন চলছে, তার বিরুদ্ধে কথাবার্তা উঠছে। কিন্তু আমরা দেখছি সরকারের যারা নীতি নির্ধারক, সরকারের যারা চালিকা শক্তি হিসেবে এই মুহূর্তে রয়েছে, তারা নির্বিকার। শুধু কথা কথা বলা হচ্ছে যে আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি। এটা কি সভ্যতার যুগ? তারা কথায় কথায় বলছে একটা ঐতিহাসিক নির্বাচন দেবে। এই কি ঐতিহাসিক নির্বাচনের পূর্ব দিনগুলোর অবস্থা? না, তার নামও দেখতে পাইনি, তাই তাকে আমি ভিডিওতেই উত্তরটা দিচ্ছি যে আমি যেখানে লিখেছি যে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ একা একা কি করে বাঁচবে এবার আমি দেখব। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে আর রেমিটেন্স দিয়ে দেশ চলে না। আর পোশাক শিল্প রপ্তানি কোথা দিয়ে হবে? অর্ধেক মানে ম্যাক্সিমাম জায়গাটাই তো ভারতবর্ষ ছিল। খাদ্যশস্য আপনারা স্বয়ংসম্পূর্ণ নন। জল আমাদের উপর নির্ভর করতে হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে যদি জল আমরা চুক্তি মানে রিনিউ না করি, আপনারা জল পাবেন না, কারণ ভারতবর্ষ উপরে আপনারা নিচে। এবার বাকি হচ্ছে ব্যবসা বাণিজ্য। আপনার দেশের যা অবস্থা, তাতে কি আপনারা আশা করেন যে আপনার দেশের কারখানাগুলো আবার পুনরায় খুলবে? বিদেশি বিনিয়োগ ছেড়ে দিন, দেশের বিনিয়োগ কি আপনারা আবার সুনিশ্চিত করতে পারবেন? পারবেন না। খাদ্য সংকট দেখা দেবে, অর্থ সংকট দেখা দেবে, জল সংকট দেখা দেবে, বিদ্যুৎ সংকট দেখা দেবে। একের পর এক যখন ঘাড়ের ওপর পড়বে, তখন কে মূর্খ আর কে বুদ্ধিমান তখন কিন্তু পরিষ্কার হিসেব হয়ে যাবে। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে বিশ্ব চালানো বা দেশ চালানো যায় না। তাহলে পরে আমেরিকা একা একাই বেঁচে থাকতো। একটা প্রশ্ন উঠেছিল ভারতের সঙ্গে আমেরিকার যখন গন্ডগোল হয়, আমেরিকাকে ছাড়া সারা বিশ্ব বাঁচবে। আমেরিকা কি সারা বিশ্ব ছাড়া বাঁচতে পারবে? রাজনৈতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে সেই একই ব্যাপার, একে অপরের ওপরে নির্ভরশীল। আমরা যে বাংলাদেশের ওপরে কিছুটা নির্ভরশীল ছিলাম না তা নয়, আমরা কিছুটা নির্ভরশীল ছিলাম, কিন্তু তুলনায় কম। আমরা যদি 10% হতাম, 90% আপনারা হতেন। আপনারা কি এমন উৎপাদন করেন আমায় বলুন যে ভারতবর্ষ এবং বিশ্বে আপনারা সাপ্লাই করবেন এই পোশাকটা ছাড়া? কি এমন আছে? এবার সি রুট ধরে যদি আপনারা ওই পোশাক সাপ্লাই করেন, তাহলে পরে দামের ক্ষেত্রে আপনাদের যা কম্পিটিটিভ রেট কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। ফলে এই যে দ্বিতীয় স্থানের গর্ব যেটা করছেন না, দেখবেন একেবারে অন্তিম স্থানে নেমে আসবে, আর বাংলাদেশের পোশাক শিল্পের বাকিটাও ধ্বংস হয়ে যাবে। আপনারা নিজে হাতে ধ্বংস করবেন। তা যাই হোক, ওনার কথার অনেক জবাব দিয়েছি, এবার আসল ঘটনায় আসা যাক। ভারতবর্ষ ঠিক করেছে ধীরে 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 পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতের সেই সম্পর্কই বজায় থাকবে। শেখ হাসিনা গতকালকে একটা মন্তব্য করেছেন, এই নাইকে দিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ইউনূস সরকার। তিনি জেনে বুঝে সমস্ত কিছু সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং সন্ত্রাসবাদীদের হাতে দেশটাকে তুলে দিয়েছেন। ভারতবর্ষ বন্ধু দেশ, 15 বছর আমরা বন্ধু ছিলাম। আবার আমি যখন ফিরে যাব, তখন নিশ্চয়ই আমার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আবার সুস্থির হয়ে যাবে। অবশ্যই হবে। যে কোনো গভর্নমেন্ট এলে তার সঙ্গে ভারতবর্ষ কাজ করতে, শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচিত সরকার যদি জামাত না আসে, নির্বাচিত সরকার এলে ভারতবর্ষ কাজ করবে। কিন্তু এই মানে এই উগ্রবাদী সন্ত্রাসবাদী এই সরকার ইউনূস, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে না।
কারণ এদের প্রাণ সংশয় হয়ে যাবে যে কোনো দিন। একটা কূটনৈতিক মৃত্যু কর্মীর যদি মৃত্যু হয় বা কোনো কূটনৈতিক যদি মিশনের লোকের মৃত্যু হয়, তাহলে সারা বিশ্বে আপনাদের একেবারে ডামাডোল বেজে যাবে। ভারতবর্ষের তো বাঁচবেই। সুতরাং ভারতবর্ষ সেই রিস্কটা কখনোই নেবে না। তার আগে সবাইকে ফিরিয়ে নেবে, দিয়ে তালাচাবি বন্ধ করে দাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। নির্বাচন ডক্টর ইউনূস নেবে না, তিনি একটা সন্ত্রাসবাদী, তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসে থাকতে চান। তিনি দেশের যার জন্য যারা বিদেশে গিয়ে লড়াই করার জন্য শহীদ হয়ে ফিরে এলেন, সেই সৈনিকরা তাদের স্টিলের বাক্সে করে ফিরিয়ে এনেছে, সেটা স্টিলের বাক্স সমেত চলে গিয়েছে কবরে, অথবা বাইরে বের করে স্টিলের বাক্সটা কাঠের বাক্সও পরিণত হয়নি, কফিনে যেটা কফিন হয় তাতে পরিণত হয়নি, তাতে একটা জাতীয় পতাকাও তাতে লাগানো হয়নি। শ্রদ্ধা এমনই, সেখানে সরকার প্রধান উপস্থিত হলেন না। উপস্থিত হলেন কোথায়? হাদির ওখানে। হাদির ওখানে মাথায় একটা টুপি দিয়ে জব্বা পরে তিনি ওখানে কিন্তু উপস্থিত হলেন। সুতরাং এই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কি চাইছেন সেটা কিন্তু পৃথিবীর মানুষ জেনে গিয়েছে। বিশেষ করে আমেরিকা বুঝে গিয়েছে যে এ হাতের বাইরে চলে গিয়েছে গেম। এখন আমেরিকার দুটো আপনার ড্রিল হওয়ার কথা ছিল। একটা ড্রিল হওয়ার কথা ছিল ইউএস আর্মি আর বাংলাদেশ আর্মির মধ্যে শীতকালীন একটা ঠাকুরগাঁওতে 26-27 একটা ড্রিল হওয়ার কথা ছিল, সেটা জয়েন্ট ড্রিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ইউএস নৌবাহিনী আর বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চাঁদপুর এবং মেঘনা নদীর ওপরে যে মহড়াটা হওয়ার কথা ছিল, সেই মহড়াটাও বন্ধ হয়ে গেছে। ইউএস বুঝতে পেরে গেছে যে এ রুগী আইসিইউতে চলে গেছে, এ রুগীর ওপরে আর শ্বাসযন্ত্র, নকল শ্বাসযন্ত্র দিয়ে, বহিঃশ্বাসযন্ত্র দিয়ে একে আর বাঁচানো যাবে না। এ সিরিয়ায় চলে গেছে, একে আর ফেরানো যাবে না। গেম হাতের বাইরে চলে গেছে। তো এখন ভারতবর্ষ যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই করে, তেমনি লড়াই করবে। যদি আমাদের এখানে কিছু হয় তাহলে লড়াই করবে। আর কূটনৈতিক মিশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে এমনি খাদ্যপণ্য, জল সরবরাহ থেকে আরম্ভ করে, বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ একটা দেশের সঙ্গে সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে তাকে আর পাঠানোর কি দরকার? সে পয়সা দিলেও তাকে পাঠানো হবে না। পাকিস্তান পয়সা দিতে চায়, পাকিস্তান সম্পর্ক স্থাপন করতে চায়, ভারত করে না। ভারতের ইচ্ছের ব্যাপার, ভারত তখন করবে না। এবারে একা একা বাঁচুন। ভারত বিরোধিতা তো, ওই যে বলি, মাঝে মাঝে বলি না, ফাঁকা পেট আর ফাঁকা পকেট অনেক কিছু শিখিয়ে দেয়। যাও, ঠিক আছে, এবার যখন বন্ধ হবে তখন বন্ধ হবে। আপাতত এই সিদ্ধান্ত হয়েছে, তারপর ধীরে ধীরে আগে উপ হাই কমিশনাররা ফিরে আসবে, তারপর আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে তিনিও ফিরে আসবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে থাকুন। এবার আপনাদের বাংলাদেশের কিছু